আসসালামু আলাইকুম সবাইকে। বিবিএর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাহফুজুর রহমান সুজন আছি আপনাদের সাথে। তো আজ আমরা শিখবো হলো রেশিও অ্যানালাইসিস। তো রেশিও অ্যানালাইসিস একটা ব্যাপক অধ্যায়, যে অধ্যায়টা আছে আপনার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারে, দেন প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আছে আপনার আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে এন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারের আজকের ফোকাসটা দেওয়া হবে, কেননা আমাদের জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হইতেছে আমাদের সেকেন্ড ইয়ারের সমাপনী পরীক্ষা, ফাইনাল এক্সাম। তো সেই ক্ষেত্রে আমরা একটা বেসিক একটা এক্সক্লুসিভ সাজেশন তৈরি করছি। এই সাজেশনটা আমরা পিডিএফ আকারে আমাদের লিংক দিয়ে দিব কমেন্ট বক্সে। তো সেখান থেকে আপনারা সাজেশন অনুযায়ী অঙ্কগুলা ধারাবাহিকভাবে পাবেন। তো আমাদের সাথে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত যদি সংযুক্ত থাকেন, আশা করি প্রিন্সিপাল অফ ফিনান্সের যেই যারা মনে করেন যে এখনো পর্যন্ত যেরকম ভাবে সূত্রগুলো আয়ত্ত করতে পারেন নাই, অথবা আপনারা সম্পূর্ণ বই শেষ করতে পারেন নাই, তাদের জন্য এই সাজেশনটা হবে এক্সক্লুসিভ সাজেশন। কেননা এখানে অল্প গুটি কয়েক অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্ক কয়েকটা যদি আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা খুব একটা ভালো একটা রেজাল্ট করবেন এখান থেকে। তো একটাও ক্লাস মিস করবেন না, ধারাবাহিকভাবে আমাদের পুরা সাজেশনের ফুল সলভ ক্লাস দেওয়া হবে ভিডিও সহকারে। চলেন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা টপিকসটা নির্বাচন করছি, প্রথম যেটা সেটা হলো রেশিও অ্যানালাইসিস। তো রেশিও অ্যানালাইসিস তুলনামূলক সহজ, পরিচিত এবং পার্ট বি এবং সি তে আসামক একটা অঙ্ক। তো এখান থেকে আমরা পার্ট বি এবং সি উভয় অ্যান্সার করতে পারবো। তো প্রথমত আমাদের রেশিও অ্যানালাইসিস করতে গেলে বেসিক কিছু কয়েকটা সূত্র আমাদের আলোচনা করতে হয়। বেসিক সূত্রগুলো সে আমরা একাদশ দ্বাদশ থেকে আমরা শিখে আসতেছি। সেগুলা কি কি চলেন একটু দেখা যাক। তো প্রথমত আমরা যে সূত্রটা নির্বাচন করি বা যে সূত্র আমার সবসময় থাকে বলেই চলে, সেটা হলো আমাদের কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর সূত্র আমরা সবাই জানি যে কারেন্ট অ্যাসেটস ভাগ কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে চলতি অনুপাত কাকে বলে? কারেন্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেটস ভাগ কারেন্ট লায়াবিলিটিস। এখন প্রশ্ন হলো কারেন্ট অ্যাসেটস, এই যে যে অ্যাসেটস বলতাছি, এই অ্যাসেটস কোনগুলা? কারেন্ট অ্যাসেটস কোনগুলা? সেগুলা কিন্তু আমরা জানি, সেগুলো হলো ক্যাশ। সেগুলা কি? সেগুলো হলো ক্যাশ। তারপর আছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর আছে আপনার মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এরপর আছে প্রিপেড এক্সপেন্স, তারপর আছে আপনার আর কি বলো এটাকে মার্কেটেবল সিকিউরিটিজ। এরপরে আপনার আছে হলো এরপরে আপনার আছে যদি কোনো প্রিপেড অন্য কোনো খরচ করে থাকেন, সেগুলো আমাদের কারেন্ট অ্যাসেট হিসাবে গণ্য হবে। এরপরে আসেন কারেন্ট লায়াবিলিটিস। তো লায়াবিলিটিস মানে কি? দায়। তো কারেন্ট লায়াবিলিটিস বলতে কাকে নির্দেশ করতেছে? চলতি দায়কে নির্দেশ করতেছে। চলতি দায় কোনগুলা আমরা জানি। প্রথমে আসে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে আমাদের আসে হলো অথবা ক্রেডিট পারচেস, অথবা যে কোনো কিছু অ্যাক্রুড। তো অ্যাক্রুড এক্সপেন্স অর্থাৎ যে কোনো খরচ যদি বকেয়া থাকে, যে কোনো খরচ কি থাকে? বকেয়া থাকে। থাকতে পারে স্যালারিজ পেয়েবল, অথবা অ্যাক্রুড স্যালারি, অথবা আউটস্ট্যান্ডিং স্যালারি। অর্থাৎ যেগুলো কিগুলো আছে, যে কিগুলো দ্বারা আমরা বুঝতে পারি, যে কি ওয়ার্ড দ্বারা আমরা বুঝতে পারি এটা বকেয়া, সেগুলা কি? সেটা হতে পারে অ্যাক্রুড, সেটা হতে পারে আনপেইড, সেটা হতে পারে পেয়েবল, সেটা হতে পারে আউটস্ট্যান্ডিং। এই শব্দগুলো দ্বারা আমরা বুঝি বকেয়া। এখন বকেয়া যদি কোনো খরচ থাকে, সেটাকে আমরা বলি চলতি দায়, ইংলিশে বলা হয় কারেন্ট লায়াবিলিটিস। সো কারেন্ট লায়াবিলিটিস বলতে অ্যাক্রুড অল এক্সপেন্স। প্রথমত অ্যাকাউন্টস পেয়েবল আসবে, অ্যাক্রুড অল এক্সপেন্স। তারপর আছে আমাদের ব্যাংক ওভারড্রাফট। তো এগুলো আমাদের স্বাভাবিকভাবে কারেন্ট লায়াবিলিটি হিসেবে গণ্য হয়। আমাদের কি কাজ? কারেন্ট রেশিও আসলেই কারেন্ট অ্যাসেটস যেগুলো আছে সেগুলো যোগ করব, কারেন্ট লায়াবিলিটি যেগুলো আছে সেগুলো যোগ করব, দুইটারে ভাগ করে দেবো, বা শেষ। আমাদের প্রথমটা রেশিও হয়ে গেল। সেকেন্ড রেশিওটা কি? অ্যাসিড কুইক লিকুইড একই নাম। যেটাই আসুক না কেন আপনি একই রকম ভাবে অ্যান্সার করে দিবেন, তাহলেই হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এই যে আমরা কারেন্ট অ্যাসেটের টাকাটা পাবো, ওই কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেড দুইটা জিনিসকে বাদ দিব। কারে কারে বাদ দিব? ইনভেন্টরি এবং প্রিপেড, এই দুইটা জিনিসকে বাদ দিতে হবে উপর থেকে। আর নিচ থেকে কারেন্ট লায়াবিলিটিস থেকে বাদ দিতে হবে শুধু ব্যাংক ওভারড্রাফট। কারে বাদ দিব? ব্যাংক ওভারড্রাফট। তাহলে এই কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস উপরে যে টাকাগুলো আসলো, এই টাকাগুলাই এখানে প্রথমে বসাবো। বসানোর পরে এখান থেকে দুইটা জিনিস আমাদের বাদ দিতে হবে। প্রথমটা হলো ইনভেন্টরি, দ্বিতীয়টা হলো প্রিপেড এক্সপেন্স। আর নিচে থেকে আমাদের কারেন্ট লায়াবিলিটিস থেকে একটা জিনিস বাদ দিব, শুধুমাত্র ব্যাংক ওভারড্রাফট। তাহলে হয়ে যাব আমাদের কি? কুইক অ্যাসিড অথবা লিকুইড, যেটাই বলেন না কেন সেম জিনিস।
তো আশা করি এই দুটা ক্লিয়ার, আর এই দুটা আসবেই, মাস্ট বি। যদি রেশিও থেকে অঙ্ক করে, প্রশ্ন করে, এই দুটা থাকেই। ঠিক আছে, তো এই দুটো আপনারা কনফার্ম ভালো মতো মুখস্থ করে ফেলান, এবং কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস এগুলো আপনারা চিনেন, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো 3 নাম্বার, যেটা 3 নাম্বারটা আমরা জাস্ট লিখছি বোঝার জন্য। গ্রোস এবং টোটাল একই শব্দ। গ্রোস এবং টোটাল এই ক্ষেত্রে একই শব্দ হিসাবে ব্যবহৃত হবে যদি বলে ওয়ার্কিং ক্যাপিটাল। যদি কি বলে? ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। এটা যদি যদি বলে তাহলে বুঝতে হইব শুধুমাত্র কারেন্ট অ্যাসেটস কি বুঝাইছে। তাহলে কারেন্ট অ্যাসেটে যে টাকাটা আমি পাবো এটা এখানে যোগ করে দিলেই হয়ে গেল গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, আচ্ছা এখন আসে হলো নিট ওয়ার্কিং ক্যাপিটাল কি। যদি আমাদের প্রশ্নে বলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করো, তাহলে আমাদের জাস্ট করতে হবে অ্যাসেটস থেকে লায়াবিলিটিস কে বিয়োগ। কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস কে বাদ দিলেই হয়ে গেল নিট ওয়ার্কিং ক্যাপিটাল। যদি বলে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, শুধু কারেন্ট অ্যাসেটস। যদি বলে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, শুধু কারেন্ট অ্যাসেটস। যদি বলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল, দেন আমরা কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস কে বিয়োগ করব। ওকে, ক্লিয়ার। এরপরে নিট ওয়ার্কিং ক্যাপিটাল অথবা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যদি বলে, কি বলে? রেশিও যদি বলে, তো রেশিও যখন বলবো তখন আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যাব। তখন উপরে হইব নিট ওয়ার্কিং ক্যাপিটাল, উপরে কি হইব? নিট ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ কারেন্ট লায়াবিলিটিস। নিট ওয়ার্কিং ক্যাপিটাল কেমনে পাবো? কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস কে বাদ দিলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল হইলো। নিট ওয়ার্কিং ক্যাপিটাল উপরে বসাবো, নিচে দিব কারেন্ট লায়াবিলিটিস কে। বাস, আমাদের হয়ে গেল নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তো এই 5টা রেশিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 5টাই কি গুরুত্বপূর্ণ? না, এই 5টা গুরুত্বপূর্ণ না। এর বাইরে আমাদের আরো অনেকগুলা রেশিও আছে। অনেকগুলা রেশিও নিয়ে আমাদের কাজ করতে হবে, শিখতে হবে। এক্সাম্পল আমি কয়েকটা আপনাদেরকে বলে দিতেছি এবং বুঝাচ্ছি। দেখি আমরা কয়েকটা লেখা যাক। হ্যাঁ, আমার ডাস্টারটা কই গেল? ডাস্টারটা কই গেল? ওটা এর বাইরেও আমাদের কয়েকটা রেশিও আছে যেগুলো আমাদের খুব কমন পরিচিত। হ্যাঁ, তো ওই রেশিও গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ মুখস্থ করা। কেননা আমাদের 10 মার্কের যদি অঙ্ক আসে সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম 5টা রেশিও দিবে। তো 5টা রেশিও, কিন্তু এই 5টা দিবে তা তো না, আরো রেশিও তো আছে। কোনগুলো আছে? এক্সাম্পল আপনারা দেখতে পারেন যে আমাদের রেশিও থাকতে পারে ডেট টু ইকুইটি। তো এখানে আমি এই রেশিওটা যে লিখলাম, এখানে একটু খেয়াল করেন, ডেট টু আছে, এই টুটা ইম্পর্টেন্ট। কোন রেশিওর ভিতরে যদি টু থাকে অথবা একটা দাগ থাকে, হাইফেন, কি থাকে? একটা হাইফেন থাকে, ওই রেশিওটা আপনার জন্য মনে রাখা খুব ইজি। কেননা এই টুর যে প্রথম অংশ আছে এটা চলে যাবে উপরে, অর্থাৎ ডেট চলে যাবে উপরে, নিচের পরের অংশ যেটা এটা চলে যাবে নিচে, ইকুইটি। এখন শুধু কি ইকুইটি লিখবো না, আমরা এখানে লিখবো ইকুইটি ফান্ড। কি লিখবো? ইকুইটি ফান্ড, মালিকানা সত্ত্ব তহবিল। এই মালিকানা সত্ত্ব তহবিল কিভাবে হয়? আমাদের মূলধন, সংরক্ষিত মুনাফা, তারপরে আমাদের যেটা আমাদের আয় সারাংশ আছে, এগুলো মিলা হয় মালিকানা তহবিল। তো মালিকানা তহবিলের ক্ষেত্রে আমাদের ইংলিশের নামগুলো ইউজ করতে হবে, ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এই যে যে কয়েকটা আইটেম আছে, এই কয়েকটা আইটেম মুখস্থ করলেই হয়ে গেল ইকুইটি ফান্ড। তবে ইকুইটি ফান্ডের আবার কয়েকটা নাম আছে, ঠিক আছে? আপনারা বইতে যখন ইউজ করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন, তখন দেখবেন ইকুইটির কয়েকটা নামে বিভক্ত করছে। কি কি নাম থাকতে পারে? ইকুইটির নাম থাকতে পারে শেয়ার, আর শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, অথবা থাকতে পারে আপনার ইকুইটি ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, অথবা ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ড। ঠিক আছে, তো যাই থাকুক না কেন নাম, আমাদের মূল কাজ একটাই, মালিকানা তহবিল তৈরি করা। আচ্ছা, মালিকানা সত্ত্ব তহবিল তৈরি করা। আর ডেপ্ট বলতে কি বোঝায়? ডেপ্ট বলতে বোঝায় ঋণ। এখন আমরা উপরে কোন ঋণটা দিব, কোন দায়টা দিব? আমরা দিব লং টার্ম লায়াবিলিটিস অথবা টোটাল লায়াবিলিটিস। যেটাই দেন না কেন সেটাই দেয়, তবে আমি এদিকে সাজেস্ট করবো আপনারা দিবেন শুধু লং টার্ম লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটি যেগুলো আছে, ডেপ্ট বলতে ডিবেঞ্চার, লোন, বন্ড, এই যে যে আমাদের দীর্ঘমেয়াদী দায়গুলো আছে সেগুলো আমরা উপরে দিয়ে দিব, আর নিচে দিব হলো মালিকানা তহবিল। বাস, হয়ে গেল আমাদের রেশিও। তো রেশিও মনে রাখার টেকনিক হলো, ডেপ্টের পরে যদি টু থাকে বা অন্য যে কোনো কিছুর পরে টু থাকে, থাকতে পারে সেটা আমাদের টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস টু সেলস। তো টোটাল অ্যাসেটস টু সেলস যখন রেশিও বলবো, তখন সূত্র অনুযায়ী এই অংশটা উপরে চলে যাইব, অর্থাৎ টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস গেল উপরে, আর নিচে আসলো কি? সেলস।
অথবা থাকতে পারে হলো আমাদের ডেট অ্যাসেটস, এরকম থাকতে পারে। ডেট অ্যাসেট ইজ হাইফেন, তো হাইফেনের কারণে ডেট চলে গেলে উপরে, নিচে আসবো অ্যাসেটস, বা শেষ। এইবার এরকম যে সূত্রগুলো আছে এগুলো আমরা এই টেকনিকে মনে রাখবো, যে আমাদের টু অথবা হাইফেনের আগের অংশ চলে যাবে উপরে, পরের অংশ আসবে নিচে, ক্যালকুলেশন করবেন হয়ে যাবো। তো ডেপ্ট কি অ্যাসেটস কি এগুলো তো আপনারা কিন্তু জানেন। ডেপ্ট মানে হলো ঋণ, ঋণ কোনগুলা, বন্ড, ডিবেঞ্চার, আমাদের যেগুলো আছে ডেপ্ট থাকে, নোটস পেয়েবল থাকে দীর্ঘমেয়াদী, ওগুলো আমরা বলি হলো ডেপ্ট আকারে, মানে লং টার্ম ডেটস। এরপরে আসে অ্যাসেটস। অ্যাসেটস মানে কি, অ্যাসেট সেকশন যোগ করবেন বা শেষ, অ্যাসেটস হয়ে গেল আপনার সম্পদগুলো যোগ করে ফেলাবেন, হয়ে গেল সম্পদ। আচ্ছা, তো এই ছিল আমাদের বেসিক কয়েকটা রুলস। এর বাইরে আরেকটা টেকনিক শিখবো আমরা, সেই টেকনিকটা ইউজ হবে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে। তো রেশিও মনে রাখার আরেকটা টেকনিক হলো আমাদের ইনকাম স্টেটমেন্টের যে উপাদানগুলো আছে, আমরা ইনকাম স্টেটমেন্ট জানি, ইনকাম স্টেটমেন্টে কি থাকে। ইনকাম স্টেটমেন্টে প্রথমে থাকে সেলস, সেলস থেকে বাদ দিতে হয় আমাদের কস্ট অফ গুডস সোল্ড, দেন পাওয়া যায় গ্রোস প্রফিট, দেন বাদ দিতে হয় আমাদের অপারেটিং এক্সপেন্স, দেন পাওয়া যায় আমাদের নেট প্রফিট। এই তো স্ট্রাকচার। শর্টলি যদি আমি বলি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, গ্রোস প্রফিট, অপারেটিং এক্সপেন্স বা নেট প্রফিট, বাস আমাদের সেলস এর ইনকাম স্টেটমেন্টের কাজ খতম। কিন্তু প্রশ্ন হলো এটার ভিতরে যে রেশিও গুলো আছে, যদি বলে গ্রোস প্রফিটের রেশিও, যদি বলে কস্ট অফ গুডস সোল্ড রেশিও, যদি বলে অপারেটিং এক্সপেন্সের রেশিও, যদি বলে নেট প্রফিটের রেশিও, এই রেশিও গুলোর ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার টেকনিক খুব ইজি। আপনার যারই বলুক না কেন, যারই রেশিও বলুক না কেন, সূত্র হইব নিচে সেলস গুণন 100। দেখেন খেয়াল করেন, আপনার যার রেশিও বললো, আপনার যদি বলে গ্রস প্রফিট রেশিও, তাহলে আপনি এখানে শুধু গ্রস প্রফিট বসাই দিবেন, সেলস দিয়ে ভাগ দিবেন, 100 দিয়ে গুণ দিবেন। যদি আপনাকে বলে নিট প্রফিট রেশিও, তাহলে নিট প্রফিট উপরে দিবেন, নিট প্রফিট নিচে সেলস গুণ 100। তার মানে সেলস আমাদের কনস্ট্যান্ট, এটা কিন্তু স্থায়ী। ইনকাম স্টেটমেন্টের উপাদানের ক্ষেত্রে, ইনকাম স্টেটমেন্টের যে কোনো উপাদানের ক্ষেত্রে যদি রেশিও বলে, সেটা করার জন্য আপনি উপরে সেটা দিবেন, নিচে সেলস দিবেন, গুণ দিবেন 100, আপনার রেশিও খতম। খুব ইজি কিন্তু এগুলা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের পরের যে টেকনিক গুলো আছে, অর্থাৎ যে রেশিও গুলো আছে, সেগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে একটু টেকনিক্যালি। মুখস্থ করে যদি আমরা প্র্যাকটিস করি, আশা করি এই অধ্যায় থেকে আমরা 14 মার্ক অ্যান্সার করতে পারবো। আশা করা যায় 14 যে আসবো কনফার্ম না। পার্ট বিতে আসলে অনেক সময় সিতে দেয় না, অনেক সময় সিতে আসলে বিতে দেয় না, অনেক সময় উভয় পক্ষই দেয়। তো এই অধ্যায়টা তুলনামূলক সহজ এবং গুরুত্বপূর্ণ, তার জন্য খুব মিস দেওয়া যাবে না, হ্যাঁ। এই অধ্যায়টা করতে হবে, এ ধরা করলে ইজিলি অ্যান্সার করতে পারবেন, অন্য অধ্যায়ের চাইতে এটা সহজে অ্যান্সার করতে পারবেন, সময়ও বেঁচে যাবো আপনার। ওকে, তো এই ছিল আমাদের বেসিক কিছু সূত্র। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রবলেম যেগুলো আছে আমাদের সাজেশনে, এক এক করে আমরা সলভ করা শুরু করব। বেশি কয়েকটা করব না, গুটি কয়েকটা করব। ওই গুটি কয়েকটা যদি প্র্যাকটিস করি, ভালো মতো বুঝে প্র্যাকটিস করি, তাহলে আমরা যে কোনো ভাবে আসলেই অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো সাজেশনে আমাদের প্রথম অঙ্ক যেটা আছে সেটা আমাদের কি আছে চলেন একটু দেখি। আমি স্ক্রিনে দেখতেছি, আপনার স্ক্রিনে দেখেন। এখানে কি বলতেছে যে টোটাল কারেন্ট অ্যাসেটস আছে আমাদের 5 লাখ টাকা, টোটাল কারেন্ট লায়াবিলিটিস আছে 2 লাখ টাকা, কুইক রেশিও আছে আমাদের 1.5। তো তিনটা ইনফরমেশন দেওয়া, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস, কুইক রেশিও। এরপর আমাদের বলতেছে ক্যালকুলেট তিনটা রিকোয়ারমেন্ট, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, নিট ওয়ার্কিং ক্যাপিটাল এবং ইনভেন্টরি। তিনটা আমাদের কি আছে, রিকোয়ারমেন্ট আছে, তিনটা ক্যালকুলেট করতে বলছে। তো প্রথম যেটা বললো, যে প্রথমটা কি বললো, প্রথমটা বললো যে আমাদের টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমরা কিন্তু শিখছিলাম 4 নাম্বার সূত্রের ভিতরে, আমরা প্রথমে যে লিখছিলাম 4 নাম্বার সূত্রটা ফলো করেন, কি আসলো, গ্রোস অথবা টোটাল। গ্রোস অথবা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানেই হলো কারেন্ট অ্যাসেটস। সো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো কারেন্ট অ্যাসেটস। এখন কারেন্ট অ্যাসেট কত টাকা আছে, কারেন্ট অ্যাসেট আমাদের প্রশ্নে বলতেছে কারেন্ট অ্যাসেট আছে কয় লাখ টাকা, 5 লাখ টাকা, বাস শেষ, প্রথম রিকোয়ারমেন্ট সমাপ্ত। দুই নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলতেছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র কি, নিট ওয়ার্কিং ক্যাপিটালের, সূত্র হলো আমাদের কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, এখন প্রশ্ন হলো কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে, তাহলে কিভাবে করব, জাস্ট বিয়োগ করব। তো কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে 5 লাখ, কারেন্ট লায়াবিলিটিস আছে আমাদের কাছে 2 লাখ, বিয়োগ করলে হলো 3 লাখ, শেষ, খতম, হয়ে গেল আমাদের দুইটা। 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, 3 নাম্বার যে রিকোয়ারমেন্ট, এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু ফলো করেন।
এখানে আমাদের বলতেছে ইনভেন্টরি কত। এখন ইনভেন্টরি তো সরাসরি বের করা যাবে না, ইনভেন্টরি সরাসরি বের করা যাবে না, তো যাবো না কেমনে? তাহলে ইনভেন্টরি তো একটা পণ্যের দাম, দাম আমি কেমনে বের করুম সরাসরি? এটা তো পসিবল না, এটা অন্য কোনো ভাইয়া হ্যাঁ করতে হইব। এখন কি ভাইয়া করুম আমরা? 3 নাম্বার যে আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে ইনফরমেশন, সেটাকে কাজে লাগানো যায় কিনা। 3 নাম্বার ইনফরমেশন দেওয়া ছিল আমাদের কুইক রেশিও 1.5। তো কুইক রেশিও দ্বারা কি করে, আমরা কুইক রেশিওর সূত্র একটু মনে করার চেষ্টা করি। কুইক রেশিওটা ছিল বা কি? কুইক রেশিও যে সূত্রটা ছিল সেটা আমাদের ছিল হলো, কি ছিল কুইক রেশিও? কুইক রেশিও ছিল আপনার আর কারেন্ট অ্যাসেটস মাইনাস, এই যে এসে বললো, কে এসে বললো? ইনভেন্টরি। কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ভাগ কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এই সূত্রটা আমাদের ছিল কুইক রেশিওর। প্রশ্ন হলো আমাদের লাগবো কারে? আমাদের লাগবো ইনভেন্টরি রে। আমরা ইনভেন্টরিটাই বের করতে চাইছি। এখন ইনভেন্টরি বের করতে চাইছি, তাহলে আমাদের প্রিপেড এক্সপেন্স লাগবো। প্রিপেড এক্সপেন্স কি প্রশ্নে আছে? না, নাই। তাহলে আমরা ওর জোর করে কেন আনবো? ওই বাদ, ওর আমার দরকার নাই। আরো দরকার নাই ব্যাংক ওভারড্রাফট, কারণ ব্যাংক ওভারড্রাফট আমাদের প্রশ্নে নাই। আমাদের প্রশ্ন আছে কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস, কুইক রেশিও। তো আমরা এই 3টার মান বসামু, ইনভেন্টরির মান এখান থেকে আমি বের করে নিব। তো 3টার মান চলেন বসাই। এখানে আমাদের 3টার মান যদি বসাই, কুইক আছে 1.5, কারেন্ট অ্যাসেট আছে 5 লাখ, ইনভেন্টরি তো আমি বেরে করুম, পরে রাইখা দিলাম, আর কারেন্ট লায়াবিলিটিস আছে 2 লাখ। এখন জাস্ট এটাকে সলভ করবেন আপনারা। সলভ কিভাবে করব? এ পাশে ভাগ, এ পাশে আসলে গুণ, সমান সমান 5 লাখ মাইনাস ইনভেন্টরি। এরপরে যে গুণ দিয়ে দেয়, কত হবে? 1.5 গুণ, তার মানে 3 লাখ, তাই তো? 3 লাখ সমান সমান 5 লাখ মাইনাস ইনভেন্টরি। এখন আমরা কি করব? এ পাশে পাশ করি, ইনভেন্টরি মাইনাস এ পাশে আসলে প্লাস। সো ইনভেন্টরি দাঁড়াইলো আমাদের 2 লাখ টাকা। এই তো ইনফরমেশন, আর এই ছিল আমাদের অ্যান্সার, তাই তো? আশা করি বুঝতে পারছেন। আর এই আজকে পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আপনার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিবিএ কোচিং সেন্টারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।